প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে পরমাণুর গঠন অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যে টপিক ছিল সে সব টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা অন্য বিষয়ে আলোচনা করব, সেটা হলো আইসোটোপ। তোমাদের বইতে আলোচনা করা আছে, সেই আইসোটোপ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুদের চলো আজকের ক্লাসটি মনোযোগ সহকারে আমরা দেখি এবং কি কি সমস্যার সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা চলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যে বিষয়টা বলেছিলাম, যে আমি আবার একটু রিপিট করি, যে অ্যালুমিনিয়াম যদি ভর সংখ্যা 27 এবং প্রোটন সংখ্যা 13, এটা আমরা জানি পারমাণবিকতে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা হিসেবে চিহ্নিত করে। গত ক্লাসে এটা আমি রিপিট করছি, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা হিসেবে চিহ্নিত করা হয়, পারমাণবিক সংখ্যা। তো এরপরে আমরা 27টাকে ভর সংখ্যা বলি, যেটা মাথার পরে তাকে ভর সংখ্যা। তো শিক্ষার্থী এটাকে এ দ্বারা প্রকাশ করি, আর পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আর নিউটন সংখ্যাকে সাধারণত আমরা শিক্ষার্থী বন্ধুরা যে জেড সমান সমান এন সমান সমান জেড বাই ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা এ মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা দিলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। আর সাধারণত যে সকল মনে চার্জ থাকে না তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা। আর যখন কোনো মৌলের চার্জ থাকে, যদি অ্যালুমিনিয়ামের চার্জ থাকে 3 + 27/13, তো এই ইলেকট্রন সংখ্যা হবে, ইলেকট্রন সংখ্যা আমরা জানি যে বিয়োগ করতে হবে। পজিটিভ থাকলে সাধারণত আমরা সেখান থেকে কি করি, বিয়োগ করি, অর্থাৎ 13 - 3 দিলে আমাদের সহজে 10টা ইলেকট্রন পেয়ে যাব। হ্যাঁ ওয়ার্থি, তুমি কেমন আছো? নুরজাত জাহান, পাপন ভালো আছো? হ্যাঁ, মনোযোগ সহকারে ক্লাস দেখো, খুব ইম্পর্টেন্ট বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের গত ক্লাসে যে ভর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। তো সহজে আমরা জানি যে একটা মৌলে যখন চার্জ থাকে তখন চার্জটা থেকে যদি তার প্রোটন সংখ্যা বিয়োগ করলে কিন্তু আমরা ভর সংখ্যা এই ইলেকট্রন সংখ্যা পেয়ে যাই। আর যদি আমরা মনে করো যে ক্লোরিন মাইনাস যদি 17, এখানে মনে করো 35/17, তাহলে সহজে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা পাবো কত, ইলেকট্রন সংখ্যা 17 + 1, 17 + 1 দিলে 18টা ইলেকট্রন পেয়ে যাব। তো এইভাবে আমরা প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একটা মৌলে বের করি। আর আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো কোনো মৌলের আইসোটোপ সম্পর্কে যে ব্যাখ্যাটা, সেটা সম্পর্কে আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আইসোটোপ সম্পর্কে আমরা একটু জেনে নিই। আইসোটোপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইসোটোপ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আইসোটোপ একটা তেজস্ক্রিয় মৌল। এখানে সবচেয়ে মেইন ব্যাপার কি, আইসোটোপ তুমি বোঝার জন্য তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো কি, আইসোটোপের দেখো প আছে, পতে প্রোটন সংখ্যা সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি আমরা সহজে লিখি যে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, তাহলে কিন্তু সহজে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। যে সকল মৌলের আমরা লিখি, যে সকল তেজস্ক্রিয় মৌলের, যে সকল তেজস্ক্রিয় মৌলের প্রোটন সংখ্যা সমান সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলা হয়, তাদেরকে পরস্পরে আইসোটোপ বলে, পরস্পরে আইসোটোপ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, সহজে আমরা আইসোটোপ সম্পর্কে জানতে পারলাম। যে সকল তেজস্ক্রিয় মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে, তাদেরকে পরস্পরে আইসোটোপ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আইসোটোপে দেখো, আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, দেখো এক্স একটা মৌল, এর এখানে এক্স এর 3টে আইসোটোপ দেওয়া রয়েছে, এখানে 3টে আইসোটোপ দেওয়া রয়েছে। তো 3টে আইসোটোপের ভিতরে আমাকে এখানে বের করতে হবে যে আসলে
এটা কি ধরনের আইসোটোপ না অন্য কোনো কিছু। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে এই মৌলগুলোর নিচে প্রোটন সংখ্যা থাকে, অর্থাৎ পাদবিন্দুতে প্রোটন সংখ্যা থাকে। তাহলে প্রোটন সংখ্যা যেখানে থাকে সেটাকে বলা হয় আইসোটোপ। আর এর প্রোটন সংখ্যাগুলো সমান আছে, দেখো 1 1 1, প্রত্যেকটা প্রোটন সংখ্যা সমান, সুতরাং এটাকে বলতে পারি আমরা আইসোটোপ। প্রত্যেকটার প্রোটন সংখ্যা সমান, তাই আমরা এটাকে বলতে পারি কি, এরা আইসোটোপ। তো দেখো আমরা যদি এই মৌলের কথা চিন্তা করি, দেখো কার্বন 6 12, কার্বন 13/6, কার্বন 14/6, সরি কার্বন 14/6, প্রত্যেকটার নিচে দেখো প্রোটন সংখ্যা সমান রয়েছে, সুতরাং আমরা এটাকে বলতে পারি আইসোটোপ। আইসোটোপ কিন্তু দেখলে আমরা সহজে বুঝতে পারবো শিক্ষার্থী বন্ধুরা কোন মৌলটা আইসোটোপ। তো এখানে হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে, আমি একটা তোমাদের অঙ্ক দেখাচ্ছি। দেখো এক্স একটা মৌল, এম একটি মৌল, যাদের 3টি আইসোটোপ বিদ্যমান, 3টি আইসোটোপ বিদ্যমান, সেটা হলো M11, M21, M31। এদের শতকরা পরিমাণ বা আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ, পরিমাণ 99 পয়েন্ট, যথাক্রমে 99.98%, 0.015%, আর হলো 0.005%। এই 3টা দেওয়া আছে। এদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা এদের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই অঙ্কটা এইভাবে যখন আসবে তখন তুমি কিভাবে এই অঙ্কটা করবে, ফিনিশিং করবে, এটা হলো মূল কথা। শিক্ষার্থী বন্ধুরা খুব সোজা অঙ্ক, শুধু একটু ঠান্ডা মাথায় করলে তুমি বুঝতে পারবে। তো দেখো আইসোটোপে যখন আপেক্ষিক প্রাচুর্যতার পরিমাণ বা শতকরা পরিমাণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্রটা হলো যে আপেক্ষিক পারমাণবিক ভর AM1 plus BM2 plus CM3/100। তো শিক্ষার্থী বন্ধুরা আমাকে এখানে বুঝতে হবে এটা হলো কি, এমটা কি, এই কটা জিনিস বুঝতে পারলে কিন্তু আমরা সহজে কিন্তু অঙ্কটা শেষ করতে পারবো। তো আমাদের প্রথমত এ বি সিটা কি আগে অনুধাবন করতে হবে, তারপরে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো প্রথম আইসোটোপের নাম হলো M1 এর শতকরা পরিমাণ এ সমান 99.98%। তাহলে আমরা এটা চিনে গেলাম, এটা হলো শতকরা পরিমাণ। আমরা এটা কিন্তু সহজে চিনে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, এ হলো 99.98%। তাহলে আমাদের এবার ভর সংখ্যা চিনতে হবে। M1টা হলো ভর সংখ্যা, অর্থাৎ এর ভর সংখ্যা হলো M1 সমান ভর সংখ্যা মাথার উপরে থাকে, তো 1। তাহলে প্রথম আইসোটোপের ক্ষেত্রে আমরা ভর সংখ্যা জানলাম এবং তার শতকরা পরিমাণটাও জানলাম। এরপরে আমাদের নেক্সট কাজ হলো দ্বিতীয় পরিমাণটা, অর্থাৎ বিটার পরিমাণ জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে মুছে ফেলছি, দেখো বিটার পরিমাণ। তাহলে এরপরে হলো M21 এর শতকরা পরিমাণ, হলো B সমান
0.015%, এবং ভর সংখ্যা হলো M2 সমান সমান 0 ভর সংখ্যা 2। এরপরে আমাদের জানতে হবে সি ক্ষেত্রে CM3 সম্পর্কে আমাকে জানতে হবে। তো সেক্ষেত্রে মধ্যে CM3 হলো সম্পর্কে আমাকে জানতে হবে। তো M31 এর শতকরা পরিমাণটা আমরা জানি। শতকরা পরিমাণ 0.005%, ভর সংখ্যা হলো 3। তো এই মানগুলো এখানে বসিয়ে দিই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সহজে অঙ্কগুলো করতে পারবো। 99.98 গুণ 1 যোগ বিটা হলো 0.015 গুণ 2 যোগ 0.005 গুণ 3 বাই কত 100। এখানে যে মানটা করলে সাধারণত 1.00125 এরকম একটা ক্যালকুলেশন আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা সেখানে দেখা যাচ্ছে সেই ভরটা আসবে, সেই মৌলটার নাম হলো হাইড্রোজেন, যার পারমাণবিক ভর হলো 1। তাহলে আমরা দেখলাম যে এই আইসোটোপটার নাম হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেনের 3টা আইসোটোপ বিদ্যমান। প্রকৃতিতে হাইড্রোজেনের 3টা আইসোটোপ বিদ্যমান। প্রকৃতিতে হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ বিদ্যমান। সেটা হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 হাইড্রোজেন 3। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু কিছু জেনে রাখি। দেখো তাহলে হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ 1 2 3 এবং অস্থায়ী আইসোটোপ হলো বাকি 4টা অস্থায়ী আইসোটোপ। হাইড্রোজেন 4 হাইড্রোজেন 5 হাইড্রোজেন 6 হাইড্রোজেন 7 এটা হলো তোমাদের হাইড্রোজেনের অস্থায়ী আইসোটোপ। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরো আইসোটোপ রয়েছে, যেমন কার্বনের আইসোটোপ রয়েছে। আমরা দেখি কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। কার্বনের 3টি আইসোটোপ কার্বন 6, কার্বন 13, কার্বন 14। এর ভিতরে এটা অস্থায়ী আইসোটোপ। এই অস্থায়ী আইসোটোপটা কিছু সময় পরে ভ্যানিশ হয়ে যায়। কার্বনের আইসোটোপ এর অস্থায়ী আইসোটোপ দিয়ে পৃথিবীর প্রত্নতাত্ত্বিক জিনিসের বয়স, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যে সকল জিনিসগুলো সৃষ্টি হয়েছে সেটা কার্বন 14 আইসোটোপ দিয়ে সহজে নির্ণয় করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা এই আমাদের আইসোটোপের বিষয়গুলো তোমাদের বইটি যা সংক্ষিপ্ত আলোচনা করেছে আমি সেভাবে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা কার্বন সম্পর্কে আলোচনা করেছি, তারপরে হাইড্রোজেন সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আইসোটোপ আমরা সহজে চিনব যে কোনো মৌলের প্রোটন সংখ্যা সমান থাকবে এবং ভর সংখ্যাগুলো এবং নিউট্রন সংখ্যা আলাদা থাকবে, তখন তাদেরকে আইসোটোপ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা সহজে একটা মৌলের আইসোটোপ সম্পর্কে নির্ণয় করতে পারবো এবং সেই আইসোটোপ থেকে যে ম্যাথমেটিক্যাল অঙ্ক আপেক্ষিক পারমাণবিক ভর আসতে পারে সেরকম আমাদের শেখানো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তার সহজে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা আইসোটোপ সম্পর্কে তোমাদের কি আমি তোমাদের যে কাজটা দিব, তোমাদের আইসোটোপ কি এবং আইসোটোপের ধর্ম এবং ব্যবহারটা তোমরা খুব ভালো পেজযোগ্য করবে। আইসোটোপ কি এবং এর ধর্ম ও ব্যবহারটা করবে। ব্যবহার এটা তোমাদের যোগ্য থাকবে। শিক্ষার্থী বন্ধুরা কৃষিক্ষেত্রে তারপর চিকিৎসা ক্ষেত্রে অনেক প্রথম জিনিসের বয়স নির্ধারণের ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা থাকে। চিকিৎসা ক্ষেত্রে অনেক হাড়ের ব্যথায় অনেক ধরনের টেকনিশিয়াম, টিসি, তারপরে আমাদের থাইরয়েড গ্রন্থের জন্য আয়োডিন, রক্তের লিউকেমিয়া রোগের জন্য তার তোমার ক্যান্সার কোষের জন্য কোবাল্টের সার ব্যবহার করা হয়। এই ধরনের অনেক ধরনের আইসোটোপ রয়েছে যে আমাদের
চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর কৃষিক্ষেত্রে কোবাল্ট 60 ব্যবহার করে পোলট্রি ফার্মে বিভিন্ন রকম জীবাণু মারার ক্ষেত্রে আমাদের আইসোটোপগুলো ব্যবহার করে থাকি। এই চিকিৎসা ক্ষেত্রে তারপরে আমাদের অনেক প্রত্নতাত্ত্বিক জিনিস অর্থাৎ বহু বছর আগে সৃষ্টি হয়েছে সে সকল জিনিসের বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা আইসোটোপি ব্যবহার করে থাকি। তো আইসোটোপি ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধু আজকে যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শিখলাম এবং যে আইসোটোপের নামগুলো শিখলাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর তোমাদের আইসোটোপ কী এবং এর ধর্ম এবং ব্যবহার সম্পর্কে তোমরা এইচডব্লিউ করবে। তো শিক্ষার্থী বন্ধু সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।